বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম গল্পে গল্পে বিংশ শতাব্দী। আজকের 53তম পর্ব। শুরু হলো অপারেশন কাদেশ। 1956 সালের 29 অক্টোবর তারিখে পূর্ব পরিকল্পিত নাটক অনুযায়ী ইসরায়েল আচমকা মিশরের সিনাই উপত্যকায় অতর্কিত হামলা চালিয়ে অনেকখানি অঞ্চল দখল করে নিল। নাসের দিশেহারা, কী করবেন তিনি? নিজের যা সামর্থ্য আছে সে অনুযায়ী ইসরায়েলের বিরুদ্ধে বাহিনী পাঠালেন। 31 অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার 48 ঘন্টা পেরিয়ে গেছে। ইসরায়েলের পেটে মিশরের অনেকখানি ভূখণ্ড ঢুকে পড়েছে। এবার ব্রিটেন ফ্রান্স নাম্বার পালা। উভয় পক্ষকে আলটিমেটাম দিল বিশ্ব রাজনীতির পুরনো দুই ডাকাত। বলল অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে, নইলে ওনারা নাকি হস্তক্ষেপ করবেন। আলটিমেটাম মেনে নিলে ইসরায়েলের লাভ, কারণ মিশরের অনেকখানি ভূখণ্ড তার দখলে চলে এসেছে। যুদ্ধ বন্ধ হলেই ইসরায়েলের লাভ, কিন্তু মিশরের কাছে এই যুদ্ধ জীবন মরণ প্রশ্ন। নিজের দেশের ভূখণ্ড যদি কেউ নিয়ে যায় তাহলে কি আর নীরব থাকা যায়? ব্রিটেন ফ্রান্সের আহ্বানকে পাত্তা না দিয়ে মিশর যুদ্ধ চালিয়ে যেতে লাগলো। এটাই তো চেয়েছিল ব্রিটেন, ফ্রান্স, ইসরায়েল। যদিও মিশরের ঘনিষ্ঠ মিত্র সোভিয়েত ইউনিয়ন হাঙ্গেরির রাজনৈতিক সমস্যা নিয়ে ব্যস্ত থাকায় আপাতত মিশরের ঘটনায় মনোনিবেশ করতে পারছিল না। এবার ব্রিটিশ নিয়ন্ত্রিত ভূমধ্যসাগরীয় দ্বীপদেশ মাল্টা, ফ্রান্সের দখলে থাকা আলজেরিয়া এবং ব্রিটিশ সাইপ্রাস থেকে ৪৫,০০০ ব্রিটিশ সৈন্য, ৩৪,০০০ ফরাসি সৈন্য মিশরের উপর ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিল। অভিযানের নাম হলো অপারেশন মাস্কেটিয়ার। ব্রিটেন ফ্রান্সের চোখে মিশরের একনায়ক নাসের হচ্ছেন মুসলিম মুসোলিনি। ইঙ্গ ফরাসি বাহিনী আলেকজান্দ্রিয়া বন্দরে অবতরণ করে নীল নদের মোহনা বরাবর মিশরের রাজধানী কায়রোর পথ ধরল। দিশেহারা নাসের বড় বিপদের আশঙ্কা করছিলেন। এবার সেটাই সত্যি হলো। সিনাই উপত্যকা থেকে অর্ধেক সৈন্য এবার তিনি আলেকজান্দ্রিয়া প্রেরণ করা শুরু করলেন। যদিও প্রথম যুদ্ধটা শুরু হলো সাগরে। আমেরিকা রাশিয়া এক বিন্দুতে মিলে গেল। স্নায়ুযুদ্ধের সময়কার এই একটিমাত্র ঘটনা আমেরিকা রাশিয়াকে এক বিন্দুতে মিলিয়ে দিল। যুদ্ধ চলাকালীন সময়েই আমেরিকান ভোটাররা তাদের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দিয়েছিলেন। হাঙ্গেরির রাজনৈতিক সমস্যা সমাধানের পর সোভিয়েত ইউনিয়ন ইঙ্গ ফরাসি বাহিনীকে কঠোর ভাষায় হুমকি দিলেন। দুই ফ্রন্টে যুদ্ধ চালানোর জন্য মিশর তার সামরিক বাহিনীর মোট ১,৫০,০০০ সৈন্যকে কাজে লাগিয়েছিলেন। এর মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে ছিল ৫০,০০০ সৈন্য। মোট ১৬৫০ জন মিশরীয় সৈন্য নিহত হয়। ইসরায়েলের মোট সৈন্য সংখ্যা ছিল ৪৫,০০০। মোট নিহত হয়েছিল ১৮৯ জন। সুয়েজ খালের ঘটনা ব্রিটেন ফ্রান্সের ইমেজের মারাত্মক ক্ষতি করেছিল। এই দুই সাম্রাজ্যবাদী শক্তির সুদিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শেষ হয়েছিল। সুয়েজের ঘটনা ছিল সেই সুদিন অবসানের সিলমোহর। শত শত বছর যাবৎ বিশ্বে দাবড়িয়ে বেড়ানো ব্রিটেন ফ্রান্স পরাশক্তির মর্যাদা হারালো। ১৯৫৭ সালের জানুয়ারি মাসে ভগ্ন হৃদয়ের ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্থনি ইডেন পদত্যাগ করলেন। ফ্রান্সে ক্ষমতায় পালাবদল ঘটল। আলজেরিয়ায় বসবাসরত ফরাসিদের তৎপরতায় ফ্রান্সে চতুর্থ রিপাবলিকের অবসান ঘটল। ক্ষমতায় ফিরলেন চার্লস দ্য গল। নাসের পরবর্তী মিশর। নাসেরের সময় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ছিলেন আনোয়ার সাদাত। আনোয়ার সাদাত ছিলেন একজন সামরিক কর্মকর্তা। রাজতন্ত্র উৎখাতের সময় থেকেই তিনি ছিলেন নাসেরের ঘনিষ্ঠ সহচর। ১৯৭০ সালের ২৮ সেপ্টেম্বর নাসেরের মৃত্যু হলে তিনি ক্ষমতায় বসেন। পরে অক্টোবরের ৫ তারিখ এক তথাকথিত গণভোটের মাধ্যমে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। মধ্যপ্রাচ্যের স্বৈর শাসকদের আবার গণভোট। যা হোক, পররাষ্ট্র নীতিতে সাদাত প্রথমে নাসেরের মতো কঠোর ইসরায়েল বিরোধী হওয়া সত্ত্বেও বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি তার মতো করে চলতে থাকেন। অচিরেই তিনি হয়ে পড়েন ইসরায়েলপন্থী। শুধু তাই নয়, ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে ১৯৭৮ সালে তিনি নোবেল পুরস্কার পান যৌথভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী মোনাহেম বেগিনের সাথে। সাদাতের এই অপ্রথাগত কর্মকাণ্ডের কারণে মিশরকে আরব লীগ থেকে বহিষ্কার করা হয়। উগ্রপন্থী মুসলিমদের একটি দল তাকে হত্যা করে ১৯৮১ সালে। সোভিয়েত ইউনিয়নের সাথে শত্রুতা ও ইসরায়েলের সাথে যুদ্ধ।
সোভিয়েত ইউনিয়নের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা ছিল সাদাতের পূর্বসূরি নাসেরের প্রধান কাজ। কিন্তু সাদাত ক্ষমতায় আসার পর 1972 সালে কয়েক হাজার সোভিয়েত উপদেষ্টাকে দেশ থেকে বিতাড়িত করেন। ইসরায়েলকে ঠেকানোর জন্য রাশিয়া আগের মতো সাহায্য করছে না, এই অভিযোগে সাদাত এই কাজ করেন। কিন্তু এরপর সাদাত নিজেই ইসরায়েলের সাথে শান্তি স্থাপন করতে এগিয়ে আসেন। সাদাতের দাবি ছিল ইসরায়েল যদি 1967 সালের দখলীকৃত ভূমি মিশরকে ফেরত দেয় তাহলে ইসরায়েলের সাথে শান্তি আলোচনা করা সম্ভব। কিন্তু ইসরায়েল এ প্রস্তাবে সাড়া না দেওয়ায় সাদাত নিজেই মিশরের জমি শত্রুর বলে নিজের দখলে আনার উদ্যোগ নেন। 1967 সালের 6 দিনের যুদ্ধে ইসরায়েল অনেকখানি জায়গা দখল করে। সিরিয়ার দখলে থাকা গোলান মালভূমি, মিশরের দখলে থাকা সিনাই উপত্যকা এবং পশ্চিম তীর দখল করে। 6 দিনের যুদ্ধে পুরো আরব বিশ্বের জন্য মারাত্মক মানসিক আঘাত। ইসরায়েল এমন মাস্তানি দেখিয়েছে যে তা বলাই বাহুল্য। 6 দিনের যুদ্ধে পরাজয়ের পর নাসের ক্ষমতা থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন। হতাশা তাকেও ঘিরে ধরে। এই পরাজয়ের পর নাসের বেশি দিন বাঁচেননি। 1973 সালে আনোয়ার সাদাত 6 দিনের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য সিরিয়াকে সাথে নিয়ে আবার ইসরায়েলের সাথে যুদ্ধে লিপ্ত হলেন। প্রাথমিক ধাক্কা কাটিয়ে ইসরায়েলও পাল্টা আক্রমণ শুরু করে। বিরোচিত জবাব দেয় ইসরায়েল। কিছুই করতে পারেনি সম্মিলিত আরব রাষ্ট্রগুলো। তারপর থেকেই আনোয়ার সাদাত ইসরায়েলের সাথে সমঝোতা করার পথ খুঁজছিলেন। 17 সেপ্টেম্বর 1978 মিশর ইসরায়েল সমঝোতার খবর। উদ্যোগটা প্রথম নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার। কার্টার ইসরায়েল ফিলিস্তিনি সংকটে বহুজাতিক সমাধানের পথ খুঁজছিলেন। 1977 সালের পর থেকেই ইসরায়েল ও মিশরের মধ্যে গোপন বৈঠক হতে থাকে। 1977 সালের 9 নভেম্বর সাদাত মিশরের পার্লামেন্টে ঘোষণা করেন ইসরায়েলের সাথে শান্তি আলোচনার জন্য তিনি সশরীরে জেরুজালেমে যেতে প্রস্তুত। কাল বিলম্ব না করে ইসরায়েলি সরকার আনোয়ার সাদাতকে নিমন্ত্রণ জানায়। 17 নভেম্বর 1977 এক অভাবনীয় দৃশ্য দেখল বিশ্ববাসী। মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দিচ্ছিলেন। 3টি বিষয়ের উপর ভাষণ দিচ্ছিলেন আনোয়ার সাদাত। প্রথমত, জাতিসংঘের 242 ও 238 নম্বর ধারা মেনে চলতে হবে। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যের সকল রাষ্ট্র শান্তিপূর্ণভাবে বসবাস করবে। তৃতীয়ত, দখলীকৃত সিনাই উপত্যকা থেকে ইসরায়েল সরে যাবে। তাহলে মিশরের সাথেও ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপিত হতে পারে। 26 মার্চ 1979 ইসরায়েলের সাথে মিশরের শান্তি চুক্তি স্থাপিত হয়। চুক্তি মোতাবেক 1982 সালের মধ্যেই মিশরের সিনাই উপত্যকা থেকে সমস্ত সৈন্য সরিয়ে ফেলে ইসরায়েল। আনোয়ার সাদাত মধ্যপ্রাচ্যের একমাত্র নেতা যিনি ইসরায়েলের কাছ থেকে ভূমি উদ্ধার করতে সমর্থ হয়েছিলেন। কিন্তু ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করার জন্য জীবন দিয়ে খেসারত দিতে হয় আনোয়ার সাদাতকে। 1979 সালে আরব লীগ থেকে মিশরকে বহিষ্কার করা হয়। 1989 সাল পর্যন্ত সেই নিষেধাজ্ঞা বলবৎ থাকে। 1981 সালের 6 অক্টোবর সেনাবাহিনীর প্যারেড চলাকালে আনোয়ার সাদাত নিহত হন। আনোয়ার সাদাতের পর ক্ষমতায় বসেন হোসনি মোবারক, যিনি 2011 সালের আরব বসন্তে ক্ষমতা থেকে উৎখাত হন। সাম্রাজ্যবাদের পতন, এশিয়া ও আফ্রিকায় স্বাধীনতার নতুন সূর্য। পর্ব 87। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতেও এশিয়া ও আফ্রিকা মহাদেশের অধিকাংশ দেশ পরাধীনতার গ্লানি টানছিল। স্থানীয়দের মতামতকে তোয়াক্কা না করে ইউরোপীয় সাম্রাজ্যবাদী প্রভুরা তাদের শাসন চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাসের গড়ের মতো ভেঙে যায় সাম্রাজ্যবাদীদের সব দখলদারিত্ব। 1945 থেকে 1975 এই 30 বছরের মধ্যে বিশ্বে কমপক্ষে 60টি স্বাধীন দেশের জন্ম হয়। এশিয়া ও আফ্রিকা মহাদেশে উদিত হয় স্বাধীনতার নতুন সূর্য। মামুন জিজ্ঞেস করল, তাহলে তো হিটলারকে ধন্যবাদ দিতে হয় এশিয়া ও আফ্রিকা মহাদেশের জনগণের পক্ষ থেকে, কারণ হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধ সৃষ্টি করেছিলেন বলেই তো আমরা তৃতীয় বিশ্বের লোকজন এত তাড়াতাড়ি স্বাধীনতা পেয়েছি। জারিফ বলল, কথাটা আংশিক সত্যি বটে, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধই একমাত্র কারণ নয় সাম্রাজ্যবাদকে ধ্বংস করার জন্য।
এটা ঠিক যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ব্রিটেন ফ্রান্সের মতো সনাতনী সাম্রাজ্যবাদী শক্তির কোমর ভেঙে গিয়েছিল। তারা আর উপনিবেশ ধরে রাখার মতো শক্তিশালী ছিল না। কিন্তু এটাও ঠিক যে উপনিবেশগুলো জুড়েই স্থানীয় লোকজন বিদ্রোহী হয়ে উঠেছিল, আমাদের ভারতবর্ষের স্বাধীনতার দাবিতে উত্তাল হয়ে উঠেছিল। ঠিক সেভাবে ইন্দোনেশিয়া, গানা, মিয়ানমার, শ্রীলঙ্কা, নাইজেরিয়া সহ অধিকাংশ পরাধীন দেশে সাম্রাজ্যবাদীদের আর সহ্য করতে পারছিল না স্থানীয় জনগণ। সাম্রাজ্যবাদীদের পতনের পিছনে আমেরিকার একটা বড় ভূমিকা রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ধ্বংসপ্রাপ্ত ইউরোপকে অঢেল টাকা দিয়েছিল আমেরিকা। সাহায্য দেওয়ার সময় আমেরিকা একটা শর্ত দিয়েছিল, কোনোভাবেই যেন কোনো দেশকে জোর জবরদস্তি করে দখল না করে ইউরোপীয়রা। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুমান দখলদার ইউরোপীয়দের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। নেদারল্যান্ড যখন ইন্দোনেশিয়া দখল করতে চাইল, ট্রুমান সরাসরি হুমকি দিয়েছিলেন নেদারল্যান্ডকে। বলেছিলেন, ইন্দোনেশিয়াকে স্বাধীনতা না দিলে নেদারল্যান্ডকে মার্শাল প্ল্যানের আওতা থেকে বাদ দেওয়া হবে। যা হোক, আমরা প্রথমে আফ্রিকার ইতিহাস আলোচনা করব। আফ্রিকায় যেভাবে স্বাধীনতার সূর্য উদিত হলো। প্রথম অধ্যায়ে আমরা মানচিত্র সহ দেখিয়ে দিয়েছিলাম কিভাবে পুরো আফ্রিকাকে বাগ বাটোয়ারা করে নিজেদের করায়ত্ত করে রেখেছিল ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা। সাম্রাজ্যবাদীদের হাত থেকে কেবল রক্ষা পেয়েছিল দাসদের জন্য মুক্তভূমি হিসেবে খ্যাত লাইবেরিয়া ও পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়া। ইথিওপিয়া দখল করতে এসেছিল ইতালি 1896 সালে, কিন্তু শোচনীয়ভাবে পরাজিত হয়। 1922 সাল থেকে ইতালির ক্ষমতা পান মুসোলিনি। উন্মাদ মুসোলিনি ইতালির জনগণকে স্বপ্ন দেখান তিনি আবার রোম সাম্রাজ্যের গৌরব ফিরিয়ে আনবেন। 1908 সালে তুরস্কের দখল থেকে লিবিয়া দখল করার পর ইতালি পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়া দখল করে। ইথিওপিয়ার হাতে পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য মুসোলিনি 1935 সালে আবার দেশটি দখল করার অভিযানে নামেন। 1935 সালে ইতালির দখলীকৃত ভূমি সোমালিয়ার সাথে সীমান্ত সংঘাত শুরু হয় ইথিওপিয়ার। তুচ্ছ সেই ঘটনাকে পুঁজি করে মুসোলিনি ইথিওপিয়া আক্রমণের সিদ্ধান্ত নেন। মনে মনে ইথিওপিয়ার হাতে পূর্ব পরাজয়ের প্রতিশোধের মিশন। 3 অক্টোবর 1935 সাল আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত ইতালিয়ান বাহিনী ঝাঁপিয়ে পড়ে দুর্বল ইথিওপিয়ার উপর। ইতালির এই অন্যায় আচরণের প্রতিবাদ করল লিগ অব নেশনস। কিন্তু কাজের কাজ কিছুই হলো না। ব্রিটেন ছাড়া আর কোনো ইউরোপীয় শক্তি ইতালির এই আচরণের প্রতিবাদ করল না। লাইবেরিয়া ছাড়া পুরো আফ্রিকা মহাদেশ এখন ইউরোপীয় ডাকাতদের কবলে। পরিস্থিতি যখন বদলাতে লাগলো, আগেই বলছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাজুক অবস্থায় পড়ল সাম্রাজ্যবাদী দুই দেশ ব্রিটেন ফ্রান্স। 1957 সালে গানা ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। গানার অবিসংবাদিত নেতা ডক্টর নক্রুমা দেশটির প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন। ব্রিটেনের দখলে থাকা সুদান, নাইজেরিয়া, সিয়েরা লিওন শান্তিপূর্ণভাবে স্বাধীনতা পায়। 1958 থেকে 1962 সালের মধ্যে 8টি আফ্রিকান দেশ ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। ইতালির দখলে থাকা 3টি দেশ লিবিয়া, ইথিওপিয়া ও সোমালিয়ার নিয়ন্ত্রণ ভার পায় ব্রিটেন। লিবিয়া 1951 সালে, ইথিওপিয়া 1941 সালে ও সোমালিয়া 1960 সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতালির পতন হওয়ায় এসব দেশ কোনো ধরনের রক্তপাত ছাড়াই সহজে স্বাধীনতা লাভ করে। কিন্তু আফ্রিকার বড় খেলোয়াড় হচ্ছে ফ্রান্স। 14টিরও বেশি স্বাধীন দেশ ফ্রান্সের কবল থেকে মুক্তি লাভ করে। উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়াকে নিয়ে চরম বিশৃঙ্খলা শুরু হয়, তাই সেটা নিয়ে বিস্তারিতভাবে বলতে হবে। আলজেরিয়া ছাড়া ফ্রান্সের কাছ থেকে মুক্তিপ্রাপ্ত দেশগুলি হলো তিউনিসিয়া, গিনি, সেনেগাল, টোগো, মালি, মাদাগাস্কার, বেনিন, নাইজার, বুরকিনা ফাসো, আইভরি কোস্ট, চাদ, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গ্যাবন, মৌরিতানিয়া, জিবুতি ইত্যাদি। স্বাধীনতা লাভের পর আজও এসব দেশ ফ্রান্সের উপর নির্ভরশীল। ফ্রান্স এসব দেশের উন্নয়নে কিছুই করেনি বলেই চলে। ব্রিটিশ সাম্রাজ্যবাদ ফ্রান্সের তুলনায় অনেক ভালো ছিল। তারা উপনিবেশের স্বার্থে অনেক উন্নয়ন করেছিল, কিন্তু ফ্রান্স শুধু লুটপাট চালিয়েছিল।
পর্তুগালের কাছ থেকে গিনি বিসাউ, মোজাম্বিক ও ক্যাপ ভার্দে স্বাধীনতা লাভ করে 1974 থেকে 75 সালের মধ্যে। স্পেনের দখলে আফ্রিকার কোনো উল্লেখযোগ্য অঞ্চল ছিল না। মরক্কো স্পেনের দখলে থাকলেও সেখানে তাদের সাম্রাজ্যবাদ বিস্তার লাভ করতে পারেনি। নামমাত্র স্প্যানিশ উপনিবেশ ছিল মরক্কো। 1956 সালে মরক্কোর উত্তরাঞ্চল ও 1958 সালে মরক্কোর দক্ষিণাঞ্চল স্পেনের কবল থেকে মুক্ত হয়। 1976 সালে স্পেনের কাছ থেকে পশ্চিম সাহারা স্বাধীনতা লাভ করে। আফ্রিকা মহাদেশের ইতিহাসে বেলজিয়াম একটা কুখ্যাত সাম্রাজ্যবাদী হিসেবে পরিচিত। ছোট্ট দেশ বেলজিয়াম বিশাল আয়তনের দেশ কঙ্গোকে লুটেপুটে খেয়েছে, কিন্তু কঙ্গোর জনগণের জীবনমান উন্নয়ন করা তো দূরের কথা, রাবার সংগ্রহ না করতে পারার কারণে স্থানীয় জনগণের হাত কেটে নেওয়া হয়েছিল। সেই অসহায় কঙ্গো 1960 সালে স্বাধীনতা লাভ করে বটে, কিন্তু দেশে একজনও ডাক্তার ছিল না। শিক্ষা দীক্ষায় অত্যন্ত নাজুক অবস্থা ছিল কঙ্গোর। কঙ্গো আজও বিশ্বের অত্যন্ত দরিদ্র দেশগুলোর একটি, যার নেপথ্য কারণ ছিল বেলজিয়ামের অত্যাচার। আপনারা শুনছিলেন গল্পে গল্পে বিংশ শতাব্দী। আজকে 53তম পর্ব শেষ হলো। ধন্যবাদ সবাইকে।